নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি আজকে আপনাদের সামনে কি প্রস্তুত করেছি সেটাই আপনাদের ডেসক্রাইব করে দিই। তো দেখুন, এই যে চলে এসেছি আমরা রাস্তা অতিক্রম করতে করতে বারুইপুর বাজারে। আমরা যাচ্ছি একটা জায়গায়, সে কোন জায়গায় সেটা ক্রমশ প্রকাশ্য, বলবো কোথায় যাচ্ছি। তো সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি। 5টার সময় আমাদের ওখান থেকেই বাস ছিল। তো যে ট্যুর অর্গানাইজ করেছিল সে ওখান থেকেই বাস করে দিয়েছিল, তাই বাসে আমরা যে কজন ওখান থেকে উঠে পড়েছি। এবার দীর্ঘ পথ অতিক্রম করে তারপরে এই যে আমি দেখালাম একটু আগেই বারুইপুর বাজার অতিক্রম করলাম। তারপরে এসে এটা ক্যানিং স্টেশনে আমরা দাঁড়ালাম, কারণ ওখান থেকে আরও কয়েকজন উঠবে। আর আমাদের তার মধ্যেই ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল পাউরুটি, কেক, ঝুরি ভাজা আর ডিম, কলা আর সন্দেশ। সন্দেশটাই প্যাকেটে দেয়নি, কিন্তু সন্দেশটা পরে দিয়েছিল হাতে। তো এইবার দেখুন, আর এখান থেকে না ছর্দিরাও উঠে পড়েছিল। ছর্দিরাও ট্যুর অর্গানাইজার, ওরাও ট্যুর অর্গানাইজ করেছে, কিন্তু ওরা উঠেছে পরে। কারণ ওদের তো ট্রেন রুট, বজবজ থেকে ওদের সুবিধে হবে। ক্যানিং স্টেশনে এসে ওরা দাঁড়িয়েছিল, আর আমাদের এই বাসটা তারপরে ওদের রিসিভ করে নিল। তো এইবার আমার দিব্যসোনার তো খিদে পেয়ে গেছে, যেহেতু ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আর দিব্যসোনা এই যে খেয়ে নিচ্ছে, ওকে খাওয়ালাম। ও আর আজকে কিছু করেনি। অন্য দিন এটা খাবো না ওটা খাবো না করে, কিন্তু আজকে আর সেসব কিছু করেনি। আজকেও খেয়ে নিচ্ছে। এই যে ও কিন্তু ব্যানানা খায় না, কিন্তু যেই দিয়েছি আজকে, যেহেতু আর জানে কিছু অপশান নেই খাওয়ার, তো আজকে খেয়ে নিচ্ছে। আর মোটামুটিও ভালোভাবেই খেয়েছে, অসুবিধে কিছু করেনি। আর খাচ্ছি। আর এই যে এবার সোনাঝুরির ঘাটের দিকে আমরা যাচ্ছি। ওখান থেকে ক্যানিং স্টেশন থেকেও অনেকটা রাস্তা, জানেন তো, প্রায় ঘন্টা দেড়েক কি 1 ঘন্টা 40-45 মিনিট হবে। তারপরে আমাদের বাস থামলো আর আমরা গিয়ে নামলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। এবার ফেরিঘাটের উদ্দেশ্যে সবাই চলে যাচ্ছি। আর কি জানেন তো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আমি আমার দিব্যসোনাকে বাস থেকেই একটা রুমাল পরিয়ে দিয়েছিলাম। আর এই যে সোনাঝুরির ঘাট, এখানে কিন্তু তাড়াহুড়ো করে কিছু করা যায় না। এখানে যার যেরম লঞ্চ আসবে তারা সেরকমই উঠবে। আর আমাদের লঞ্চের নাম ছিল পরশমণি। আর এই যে দেখুন ভিতরে খুব সুন্দর ব্যবস্থা আছে ওদের একটু রেস্ট করবার জন্য। তো রেস্ট নিলাম। আমরা প্রথমেই এসে আগে নিচের পোর্শনে গেছি, কারণ জানি তো ওপরের পোর্শনে সারাদিনই থাকবো। আর জল দেখেছেন, এই যে দুর্যোগ হবে সেই দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে এই জল। এর সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মিনিট 10 আমরা যাওয়ার পরেই বলল, নামিয়ে দিল ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যামিল্টন সাহেবের বেকন বাড়ি। আর রবীন্দ্রনাথ ঠাকুরেরও ওই হ্যামিল্টন সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তো সেখানে আছে এইগুলো। এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়িতে আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাড়িতে। তো চলুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই যে ছাতা নিয়ে আমরা যাব এটা আমরা ভাবতেও পারিনি। তো একটু খারাপ লাগছে মনে। যাই হোক, দেখা যাক কি দেখি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে গিয়ে দেখলাম যে এত কাদা আর জল, এছাড়া কিছু নেই। কিন্তু জানেন তো, এই কাদাটায় না পা দেওয়া যাচ্ছিল, কারণ দেখলাম এখানের মাটিটা হচ্ছে বেলে মাটি, কারণ বালির ভাগটা বেশি আছে বলে তাই স্লিপ করছিল না। তো এসেছি যখন আর যাব না, তা গেলাম, গিয়ে দেখলাম সেরকম কিন্তু কিছুই নেই এইখানে। ওই হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি যেহেতু, তো বাংলো বাড়িটাই আছে, আর এটা খোলা হয় না কোনো দিন, এইভাবেই বন্ধ থাকে। তো মাঝে মধ্যে যখন ওরা পরিষ্কার টরিষ্কার করে তখন হয়তো খোলে, হয়তো কেন তখন খোলে। তো এই রকমই 12 মাস পড়ে থাকে। এর ভেতরে কোনো দর্শককে যেতে দেওয়া হয় না।
আর এতই বৃষ্টি হচ্ছিল যে এখানটা বেশিক্ষণ দাঁড়িয়ে যে কিছু মানে ফটো তুলবো বা দেখবো সেরকম কোনো সম্ভাবনাই ছিল না। বৃষ্টির মধ্যেই কতগুলো ফটো তুললাম, তুলেই আমরা বোটে চলে এলাম। আর রবীন্দ্রনাথ সাহেবের বেকনবাড়ি দেখা হয়নি জানো, ওখানে 10 টাকা করে টিকিট, আর এত ভিড় ছিল। আর আমাদের বোটে সবাই চলে গেছে, আমরা লাস্ট হয়ে গেছি, ওই জন্য আর দেখিনি। আর ওখানে ক্যামেরাও করা সম্ভব হয়নি, কারণ বাচ্চা নিয়ে বৃষ্টিতে ভিড়ে এসে একটা মানে কি বলবো, একটা উচ্ছৃঙ্খল কাণ্ড হয়ে গিয়েছিল। তো আমরা বোটে ফিরে এলাম, আর বোটে ফিরে আসার পরেই এই যে আমাদের ব্রাঞ্চ দিয়ে দিল, এটাকে ব্রাঞ্চই বলবো। আমুদি মাছ ভাজা দিয়েছে, আর আমার দিব্যসোনার আমুদি মাছ ভাজা পেয়ে তো খুব আনন্দও খেয়ে নিচ্ছে। তারপরে একটু পরেই ওকে আমি খাইয়ে দিয়েছি, আধ ঘন্টা 1 ঘন্টা পর। আমি নিচেই ছিলাম, আর ওরা সবাই ছিল, ওরা সবাই যেহেতু ভিজে গিয়েছিল ওরা চেঞ্জ করে নিল। আমি অতটা ভিজিনি, তাই জন্য আমার আর চেঞ্জের ব্যাপার ছিল না। আমার দিব্যসোনাকেও আমি চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ ও কিছুটা ভিজে গিয়েছিল, কারণ ও তো সবার কোলে কোলে আসছিল। তো এই কোল চেঞ্জ করতে করতে কিছুটা ও ভিজে গেছে। তো ওকে আমি খাইয়ে দিলাম 1-1.5 ঘন্টা পর। আর ওর দুষ্টুমি তো জানোই, খাওয়াচ্ছে দুষ্টুমি বেশি করে, দুষ্টুমি করতে করতে আমি খাইয়ে দিলাম ওকে। তারপরেই আমাদের খাওয়ার ডাক পড়ে গেল, কারণ বড়দেরও খেতে দিয়ে দিচ্ছে। তো আমি একটু পরেই যাচ্ছিলাম, কারণ আমার বাচ্চাকে খাইয়ে তারপর তো আমাকে যেতে হবে। তো এই যে ভাত দিয়ে দিচ্ছে, আর এই যে ছেলেটি পরিবেশন করছে, এই ছেলেটি না খুব ভালো ছেলে। আর এই যে ট্যুর অর্গানাইজার, ও আমার সঙ্গে ইয়ার্কি মারছে, সামনেটা নুন দিয়ে দিচ্ছে, আর আমি বলছি যে নুন ওখানে দেয় না, পাশে দেয়। তো এইভাবেই একটু ইয়ার্কি করে নিল, মানে আর কি লাঞ্চ টাইমে মজা একটা। তো আর প্রথমেই আমাদের পাতে পড়ে গেল ভাত, তার সঙ্গে ডাল, আর পড়লো আলু ভাজা। খেতে এত ভালো লাগছিল না, আর সত্যি কথা বলতে কি এইরকম খিদে কিন্তু বাড়িতে পায় না। যেহেতু নৌকায় ওঠানামা করছি, তারপরে অনেকটা পথ হাঁটা চলা করছি, তাই জন্য বোধহয় খিদেটা বেশিই পাচ্ছে। তারপরে পড়ে গেল আমাদের পাতে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছিল, শাকটাও ভালো হয়েছিল খেতে। তারপরে আমাদের পাতে পড়ে গেল কাতলা মাছের কালিয়া, মানে কাতলা কালিয়াটাও খেতে খুব ভালো হয়েছে। আর এই খেতে খেতে আমি গঙ্গার মানে নদীর আর কি এই যে দৃশ্যটা দেখছিলাম। এটা মনে হয় কোনো পণ্যবাহী একটা কোনো আর কি লঞ্চ হবে। তো সে যাচ্ছে, আর খেতে খেতে এই যে নদীর একটা দৃশ্য উপভোগ করা, এটা একটা আলাদাই মানে কি বলবো উন্মাদনা। তারপরে আমার পাতে পড়ে গেল ইলিশ মাছের সর্ষে। আমি ইলিশ মাছ খেতে গেলে না খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিই, কারণ বড় কাঁটার সঙ্গে অনেক মিহি কাঁটাও থাকে। ইলিশ মাছের যতটা মজা হয় না খাওয়া, কাঁটাগুলো থাকলে কিন্তু ততটাই পরিণামে খারাপ হবে। তা আর সেইগুলো ভেবেই আমি কাঁটা বাছি আগে। আর দেখুন কি বড় একটা লঙ্কা পড়েছে আমার পাতে, আমি লঙ্কা খাই না, অথচ আমার পাতেই লঙ্কা পড়েছে। আর লঙ্কাটা দেখলে আমার বেশ ভালোও লাগে, ওটাকে দেখে দেখেই খেয়ে নিই। তো এইভাবে আমি ভাত খাচ্ছি, ইলিশ মাছ খাচ্ছি, আর গঙ্গা নদীকে উপভোগ করছি। এইভাবেই বেশ ভালোভাবেই আমার লাঞ্চটা হয়ে গেল। আর এই দেখো, এইগুলো মাছ ধরার নৌকো, সবাই একটার সঙ্গে একটা কি সুন্দর বেঁধে বেঁধে চলে। তারপরে দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাবার পর ওপরে বসে আমি এই প্রাকৃতিক দৃশ্যই দেখছিলাম, কি সুন্দর লাগছিল দেখতে। আর এর সঙ্গে না একটা নদীর একটা ভয়াবহতাও ছিল, কারণ জলটা না ভীষণভাবে ফুঁসছে। ওরাই বলছিল এটা কোটাল, যদিও অমাবস্যা এখনও লাগেনি, কিন্তু অমাবস্যার আগে একদিন আর পরে একদিন এই কোটাল যোগটা থাকে। এর জন্যই একটা যে দুর্যোগ হবে বা প্রবল বর্ষণ হবে, সেটার পূর্বাভাস কিন্তু এই নদীর জল দিয়েই দিচ্ছে। এরপরে আমরা পাড়ে এসে গেলাম, আর আমাদের এবার রিসর্ট, এই যে আপনজন, এই হোটেলেই আমরা মানে রিসর্টে আমরা থাকবো এখানে। আর সোমনাথদা এই যে সবাইকে রুম ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, কার কোনটা রুম আমরা চলে যাব, একটু তো দাঁড়াতেই হয়।
আর এত বৃষ্টি পড়ছে, আর কি বলবো বন্ধুরা তোমাদের, আমার দিব্যসোনা এত কান্নাকাটি করছে না, আসলে ওর খাওয়ার পর তো ঘুম হয়নি, আর একটু পরে পরেই তো নৌকাটা থেমে যাচ্ছে। আর আমাদেরও এই যে রুম দিয়ে দিয়েছে, আমরা এই রুমের মধ্যে চলে যাচ্ছি। রুমটা মোটামুটি অ্যাভারেজ ছিল, তা চারজন মানে পাশাপাশি শুয়ে চারজন হয়ে গিয়েছিল। একটু তো অসুবিধে হয়, বাড়ির মতো সুখ কি আর পাওয়া যায়, তো একটু অসুবিধে হলেও ওখানে আমরা শুয়েছি। আর যেহেতু খুব টায়ার্ড ছিলাম, আর এই দেখো ও কান্নাকাটি করছে, যেহেতু এখন ক্যামেরা হচ্ছে বলে ও চুপ করে আছে, তো তোমাদের কাছে আমি দেখাতে পারলাম না ওর কান্নার ভিডিওটা, মানে সাউন্ড অফ করে দিয়েছি তাই, নাহলে ও সমানই কেঁদে যাচ্ছিল। তারপরেই বিকেলবেলা চলে এলো স্ন্যাক্স। বিকেলবেলা হয়েছিল ওটা বেবিকর্ন আর লোটে মাছের ফিশ ফ্রাই। আমি তো লোটে খাই না, বেবিকর্ন খেলাম। আর এবার দেখতে চলে যাব ঝুমুর নাচ। একইভাবে ঝুমুর নাচ দেখতে ভালো লাগে না? অবশ্য যে থিমের যেরকম আর কি বুক করা থাকে, ওরা 7-8টা নাচ নেচে চলে যায়, শেষ হয়ে যায়। তো আমরা অপেক্ষা করছিলাম রেডি হয়ে যে কতক্ষণে একটু বেরোবো। আশেপাশে 2-1টা দোকান আছে জানো, সেগুলো দেখার হলেও তো দেখতে পারতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যেটা আমার ক্যামেরায় ধরা পড়েনি। একটা মানুষ ছাতা নিয়ে গেলেও ভিজে যাবে, রেনকোটেও ভিজে যাবে, প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে, আর এই বর্ষণটা সারা রাতই ছিল। তো আমরা হতাশ হয়ে আর কি করব, ড্রেস চেঞ্জ করে আমরা ঘরেই বসে নিজেরা গল্প করছিলাম। আর তার মধ্যেই সোমনাথদা ওর খাবারটা নিয়ে এলো, কারণ লঞ্চে যেহেতু রান্না হচ্ছিল সেহেতু না এখানে খাবার দিতে ওরা অনেক দেরি করেছিল। আর সোমনাথদা যেহেতু আমার বাচ্চার ব্যাপারটা বোঝে, তো সেহেতু সোমনাথদা মাটন আর ভাত নিয়ে চলে এসেছে। আর এই যে দিব্যু ঘুমিয়েই যাচ্ছে, ও ওঠে না। এবার ওকে আমি দেখাচ্ছি, এই দেখো বাবা মাটন আর ভাত এনে দিয়েছে। সোমনাথদাকে কিন্তু ও বাবা বলে ডাকে, যেহেতু বাবার স্নেহেই পিতৃস্নেহেই মানুষ করেছে সোমনাথদা ওকে, তো সেহেতু ওনাকে বাবা বলেই ডাকে। আর এই বাবা এনে দিয়েছে বলতে ও কিন্তু আবার চোখ খুলে দেখছে। এই স্নেহটা কিন্তু সত্যিই পাওয়া যায় না। আর এই যে স্নেহ করে জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টির মধ্যে ওই নৌকায় জোয়ার এসেছে, তার মধ্যে যে উনি ভাত এনে দিল এই দিব্যর জন্য, এর কিন্তু কোনো মূল্য হয় না, আর এর মূল্যও দেয়া যাবে না। আর শেষে কি করব, তারপরে আমরা ওই যতক্ষণ বৃষ্টি হচ্ছিল একটু ভালো ভালো পোজে ফটো তুলে একটা স্মৃতি করে রাখলাম। তো এইভাবেই আমাদের স্মৃতিটা চলবে আজীবন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান